আমাকে সে যে কাজের মাধ্যমে দেখছে এবং যে কাজের জন্য সে আমাকে পছন্দ করছে, ভালোবাসছে, ভালোবাসার পরে বিয়ে করার জন্য সে আমাকে বলতেছে এই কাজ তুমি আর করতে পারবে না। আমি বৃষ্টি, চলেন তাহলে আমার গল্পটা আপনাদেরকে শোনাই, শুরুর থেকে শুরু করি। ছোটোবেলা থেকে আমার বেড়ে ওঠা ময়মনসিংহ শহরে, ওখানে আমাদের বাপদাদার বাড়ি, ওইখানে সব কিছু। আমার বাবা হচ্ছে ঢাকায় চাকরি করতেন, সেই সুবাদে আমার মায়ের সাথে পরিচয় হয় এবং মায়ের গ্রামের বাড়িও ময়মনসিংহে, কিন্তু আমার নানুরা হচ্ছে ঢাকাতে জায়গা জমি কিনে নতুন করে বাড়ি করছে, এখানেই থাকে। তো সেখান থেকে আমার মা বাবা দুইজন সম্পর্ক করে বিয়ে করেন এবং বাবা গ্রামে চলে যান। তারপরে ওখানে গিয়ে বাবা ব্যবসা বাণিজ্য শুরু করেন, আমরা 3 ভাই বোন হই। তো এভাবে হচ্ছে চলতেছিল সব কিছু। তো আমি আমার ফ্যামিলির মধ্যে মোটামুটি খুব সুন্দরী দেখতে। তো আমার যে বড় চাচার ছেলের জন্য সবসময় আমাকে হচ্ছে বিয়ের কথা বলা হইতো। এটা ছোটোবেলা থেকেই নাকি আমি হওয়ার পর থেকে আমার চাচা বলতো যে আমাকে হচ্ছে ওনার ছেলের জন্য বিয়ে করাই নেবে। তো সেটাতে হচ্ছে আমার মা সবসময় না করতো যে না, আমার মেয়েকে আমি হচ্ছে বাড়ির উপরে বিয়ে দিব না বা আত্মীয়র মধ্যে আত্মীয়তা করবো না, এরকম কিছু একটা মা সবসময় বলতো। কিন্তু আমার বাবা হচ্ছে নীরব দর্শক ছিল, সে কখনো বলতো না যে না দিব না, আবার মায়ের কাছেও বলতো না যে কেন দিব না, হ্যাঁ দিব, এরকম কিছুই বলতো না। তো বাবার একটা ধারণা ছিল হয়তো বা এমনি বলতেছে বড় হইতে হইতে সব কিছু ঠিক হয়ে যাবে, বাট বড় হইতে হইতে কোনো কিছুই আর ঠিক হয় না। আমার সে চাচাতো ভাই আমার চেয়ে বয়সে প্রায় 7-8 বছরের বড়। তো আমার মা তো কখনোই আমাকে বিয়ে দেবে না, মার চিন্তা ভাবনা অন্যরকম ছিল, আমি পড়াশোনা করবো, ডাক্তার হব, ঢাকায় চলে আসবো, হ্যান ত্যান অনেক কিছু মা আমাকে নিয়ে ভেবে রাখছে, বড় সন্তান ছিলাম যেহেতু। তো আমি যখন ক্লাস 8-এ উঠলাম, গ্রামে তো ক্লাস 8-এ উঠা মানে 13-14 বছর, মানে আমি অনেক বড় হয়ে গেছি। তো তখন থেকে আমার চাচা চাচি খুব পেরেশানি শুরু করলো যে আমাকে হচ্ছে বিয়ে করাই নেবে, ওনার ছেলের জন্য আর পড়াশোনা করার দরকার নাই, বা ওনারা বিয়ের পরে পড়াশোনা করাবে। ওনার ছেলেও আমাকে পছন্দ করতো, কথায় কথায় বউ বউ বলা, এই জিনিসগুলো একেবারেই হজবরগল একটা অবস্থা হয়ে গেছিলো। আমার মা খুব শিক্ষিত একজন মানুষ, মা কখনো চাইতেন না যে আমার মেয়েকে আমি এত ছোটোবেলায় বিয়ে দেবো। তো ওই সময়টাতে আমার বাবারও মনে হয়েছে না, এটা বেশি বেশি। তো মা বাবা দুইজন মিলে আমাকে হচ্ছে একটা ডিসিশন নিলেন যে আমার খালার বাড়িতে, ঢাকাতে আমার খালার বাড়ি, ঢাকায় আমার খালার বাড়িতে আমাকে পাঠায় দেওয়া হলো। ক্লাস 9-এ ওঠার পরে আমি ঢাকাতে চলে আসলাম, যে আমি এখানে থাকবো, আমি আর গ্রামে থাকবো না, আমি যদি ওখানে না থাকি তাহলে আর তারা কি বলবে, এরকম ছিল বাবা মায়ের ডিসিশন। তো আমার বড় চাচা হচ্ছে একটু মাতব্বর টাইপের, উনি পুরো ফ্যামিলির সবাই ওনার কথায় উঠবোস করে এরকম, তো ওনারও মুখের উপরে কিছু বলতে পারতেছিলেন না। তো সেই কারণে বলা হয়েছে যে আমি পড়াশোনা শেষ করে পরে চিন্তা ভাবনা করবে। আর আমার মা ডাইরেক্ট বলে দিত যে আমি হচ্ছে না, বিয়ে দিব না, সেটা নিয়ে প্রচুর ঝগড়াঝাটি ঝামেলা, ওইদিকে আমরা না যাই। তো এইভাবে হচ্ছে আমার ঢাকায় আসা। তো ঢাকায় এসে আমি ক্লাস 9-এ ভর্তি হলাম। আমার সেম এজেরই, সেম ক্লাসে আমার খালাতো বোন যে বড় বোনটা, ও আর আমি এক ক্লাসে পড়ি। তো ঢাকায় আসার পর তো অন্যরকম একটা দুনিয়া, নতুন পরিবেশ, সব কিছু নতুন। আমি তো ঢাকা শহর যেহেতু আসা হয়েছে খালাদের বাড়িতে, কিন্তু এরকমভাবে কখনো থাকা হয় না বা এই পরিবেশের সাথে তো মিশি না, তো খুব কষ্ট হয় 1-1.5 বছর মোটামুটি মানায় নিতে, সব কিছু চিনতে বুঝতে। তবে আমি একটু চঞ্চল প্রকৃতির ছিলাম, আর পড়াশোনায় তো ভীষণ ভালো ছিলাম। পাশাপাশি যে কোনো জিনিস মানে এক্সট্রা কারিকুলাম যেগুলো, ওগুলো আমার খুব ভালো লাগতো, সব জিনিস। তো আমি এসএসসি পরীক্ষা দিলাম, এভাবে ঢাকা থেকে আমি এসএসসি পরীক্ষা দিলাম, খুব ভালো রেজাল্ট করলাম, কলেজে ভর্তি হলাম। তো আমি যখন গ্রাম থেকে আসি তখনই মা আমাকে একটা বাটন ফোন দিছে। যতই খালাদের বাড়িতে থাকি, মার সাথে কথা বলতে ইচ্ছে করলে যাতে খালার কাছে আমার ফোনটা না চাইতে হয় বা এরকম, মা সবসময় মানে আমাকে ফোনটা দিছে যে কোনো কিছু প্রয়োজন হলে আমাকে ফোন দিবা, বা স্কুলে গেলাম কোনো কিছু হইলে ফোনটা সবসময় আমার সাথে থাকতো। তো ওই জায়গা থেকে ওই ফোনের ছাড়টা ছোটোবেলা থেকে দিয়ে রাখছে। মা তত কিছু ভাবতো না যে আমি প্রেম করব, কি করব না করবো, এগুলো মা কখনোই ভাবতো না। তো এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে কলেজ ভর্তি হওয়ার পরে দেখলাম যে সবাই মোটামুটি স্মার্টফোন কিনতেছে, সবার কাছে স্মার্টফোন। তো আমি 2016 সালে হচ্ছে ইন্টারে ভর্তি হইলাম, তখন মার কাছে একটা ফোন চাইলাম যে মা আমাকে একটা স্মার্টফোন কিনে দাও, সবার তো এখন স্মার্টফোন আছে। তো খুব বেশি কষ্ট করতে হয় না, মা আমাকে ফোন কিনে দিল, কারণ আমার খালাতো বোন ততদিন, ওকে একটা ফোন দেওয়া হয়েছে। তো কিনলাম। ফোন কেনার পরে প্রথম ফার্স্ট ইয়ারে তত বেশি কিছু তো বুঝি না, তখন অনেকেই শুনতাম ফেসবুক চালায়, বাট আমার তখনও ফেসবুক আইডি খোলা হয় না, আমি শুধু ইউটিউবে ভিডিও দেখতাম, এরকম চলতেছিল। এরপরে 2017 সালে তখন গিয়ে আমি হচ্ছে একটা ফেসবুক আইডি খুললাম, শুধু প্রোফাইল, ওই ইউটিউবে দেখে দেখে আছে না কিছু ভিডিও যে আপনারা হচ্ছে কীভাবে খুলতে পারবেন, ইউটিউব দেখে দেখে 2 বোন মিলে, মানে আমার খালাতো বোন আর আমরা 2জন মিলে একটা ফেসবুক আইডি খুললাম। সেখান থেকে ফেসবুক আইডিটা খোলার পরে যে সবাই যেরকম আর কি ভিডিও বানায় বা ইউটিউবে শর্টস বানায়, টিকটকে যে ভিডিওগুলো বানায়, ওরকম করে আমি হচ্ছে ছোট ছোট ক্লিপ আমরা 2জন মিলে বানাইতাম ছাদে গিয়ে লুকায় লুকায়। ততদিনে তো আমাদের ফ্যামিলির যে বাপ চাচারা, তারা ওইরকমভাবে ফেসবুকে অ্যাক্টিভ ছিল না 2017 সালের দিকে।
এরপরে আমি হচ্ছে তখন আমি জানিই না যে ফেসবুকে হচ্ছে এটা আবার ইসে করতে হয়, কি বলো এটাকে, যে ফেসবুক আইডিটাকে পাবলিক করতে হবে, না হলে যে মানুষের কাছে ভিডিও পৌঁছাবে না। তো আমি হচ্ছে ধুমায়া সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতাম, যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলে ফলোয়ার বাড়বে, আমার হচ্ছে ফ্রেন্ড বাড়বে, তাহলে তো আমার ভিডিওতে ভিউ হবে, এই ধরনের মানে নিজেরা আমরা দুইজনে এরকম পাগলামি করতাম। কেউ এটা নিয়ে কিছু বলতো না, কারণ ওরকমভাবে এখনকার মতো ভাইরাল টাইরাল হওয়ার কিছু তো ছিল না, তো খালা দেখতো, কিছুই বলতো না। তো এইভাবে আমাদের দুজনের চলতেছে। তো আমি ফেসবুক আইডিটা খোলার পরেই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, আমাকে পাঠানো হয় নাই। তো ওই লোকটা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো। তো ওই লোকটার নাম ছিল তানভীর। তো আমি দেখে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম যে অ্যাকসেপ্ট করলে তো আমার একটা ফ্রেন্ড বেড়ে যাবে। এখনকার মতো তখন তো এত কিছু বুঝতাম না, তো দেখলাম যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার পরে দেখলাম ওখান থেকে মেসেজ আসতেছে, হাই হ্যালো কেমন আছেন। এরপরে সে আমাকে একটা গ্রুপে অ্যাড করলো। তো সেখানে আমার এটা একদম ভাল লাগে না, আমি তাকে বললাম আপনি কেন আমার অনুমতি ছাড়া আমাকে গ্রুপে অ্যাড করলেন। তো সে এভাবে হচ্ছে তার সাথে একটু করে কথা, জাস্ট টুকটাক। এভাবে 2017 সাল শেষ হয়ে গেল, 18 সাল চলে আসলো, আমার ইন্টার পরীক্ষা দিয়ে দিলাম। তারপরে তো একদম ফ্রি। তখন আমার ইন্টার পরীক্ষার পরে 2018 মাঝামাঝিতে আমি জানতে পারলাম যে ফেসবুক আইডিটা হচ্ছে পাবলিক করতে হয়, এবং সেখান থেকে তখন হচ্ছে ভিডিওতে ভিউ হয় বা মানুষ ভিডিও বানায়, এরকম কিছু। তো এটার পরে আমি ইউটিউব দেখে আইডিটা পাবলিক করলাম, পাশাপাশি একটা পেজ খুললাম। পেজ যে খুলতে হয় সেটাও ততদিন আমি জানি না, আমি ওই প্রোফাইলেই ভিডিও দিতাম। ভালো লাগতো যে 2-1 লাইক কমেন্ট আসতো, খুব মজা পেতাম এটা থেকে। আর্নিং করবো এরকম কোনো চিন্তা ভাবনা কিছুই ছিল না। এরপরে হচ্ছে যখন সেটা দিলাম, পাবলিক করলাম আইডিটা, তখন তো ভালো দেখলাম ভিউ হচ্ছে। তো আমি ওই যে ভিডিও করতাম, ছোট ছোট ক্লিপ নিতাম যে সারাদিন কি খাইলাম, ছাদে গেলাম বা ছাদের যে ফুল গাছগুলো ছিল এগুলো দেখাইতাম, মিউজিক দিয়ে ভিডিও করতাম, বেশ ভালো ভিউ হইতো। তো এটা করতে করতে আমার খুব ভালো লাগলো। এরপরে আর ওই যে ওই লোকের সাথে যে আমার কথা হচ্ছিল, সে তো সেই আমার ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড ছিল। পরবর্তীতে তাকে আমি আবার আমার পেজ আছে এটা জানাইলাম যে আমি ভিডিও পোস্ট করি, তো সে ওখানেও আমার ভিডিও দেখে। তো এভাবে তার সাথে আমার টুকটাক কথাবার্তা চলতেছে। তো মাঝখানে হইলো কি, আমার বাসা থেকে খুব প্রেশার, যে চাচা চাচি বারবার বলতেছে। তো আমি বাড়িতে গেলাম, অনেক ঝগড়াঝাটি অনেক ঝামেলা হলো। আমি বললাম যে কোনোদিন ওনার ছেলেকে আমি বিয়ে করবো না, হ্যান ত্যান। তো ওই দিকের ঝামেলাটা একটু মোটামুটি কমে গেল। আমি আর বাড়িতে যাই না, আমি খালাদের বাড়িতেই থাকি, মা আসে, এভাবে চলতেছে। আর ওই লোকের সাথে মানে এরকমভাবে আমার কথা বলা হয়ে যাচ্ছে তানভীরের সাথে, যে আমরা খুব ভালো ফ্রেন্ড হয়ে গেলাম আস্তে আস্তে। ওই টুকটাক কথা বলতে বলতে, যে কখনো কোনো প্রেম বা প্রপোজ করা এরকম কিচ্ছু না, জাস্ট কথা বলতেছি ফ্রেন্ডের মতো এরকম। এরপরে আমার ইন্টার পরীক্ষার রেজাল্ট আসলো, এবং ততদিনে এরকম একটা এলোমেলো অবস্থা হয়ে গেছে যে মা চাইতেছিল আমি দেশের বাইরে চলে যাই, আমি এখানে থাকবো না। আবার বাবা চাচ্ছিল না যে মেয়ে মানুষ একা একা দেশের বাইরে যাব। এরকম দোটানার মধ্য দিয়ে আমার আর ভার্সিটিতে ভর্তি হওয়া হলো না, আমার 1 বছর বাদ হয়ে গেল। তো আমি ওই যে ভার্সিটিতে ভর্তি হই নাই, ওই গ্যাপটার মধ্যে আমি হচ্ছে ধুমায়া ফেসবুকে ভিডিও দিতে থাকলাম। সারাদিন হচ্ছে যা করি 2-3টা করে রিল দিচ্ছি, ছবি পোস্ট করতেছি, ছাদে গিয়ে রান্না করছে খালা, সেই ভিডিও যখন যা ভিডিও পাচ্ছি জাস্ট দিয়ে দিচ্ছি। ব্লগের মতো করে একটু বড় করে 1-1.5 মিনিট করে এরকম করে আমি ভিডিও দিচ্ছি, এবং খুব ভালো ভিউ হচ্ছে। এরপরে 2019 সালের শেষের দিকে আমি দেখলাম যে আমার মনিটাইজেশন চলে আসছে আমার পেজে। তখন আমি জানতে পারলাম যে এখান থেকে তাহলে আমি আর্নিংও করতে পারবো। এবং এভাবে আমার পেজটা মোটামুটি ভালো একটা ভাইরাল পেজ, সবাই মোটামুটি চেনে, এরকম হলো। ততদিনে আমার হচ্ছে তানভীরের সাথে, এখনও সে আমাকে প্রপোজ করে নাই বা বলে নাই, আমাদের কথাবার্তা চলতেছে। এটা 2019 সালের। তখন সে হচ্ছে দেশের বাইরে চলে যাবে, সে ঢাকায় থাকতো, একটা চাকরি করতো। তো সে আমাকে বলতেছে যে আমি তো দেশের বাইরে চলে যাব, তুমি হচ্ছে আমার সাথে একটু দেখা করতে পারবা। তখন আমি বললাম যে ঠিক আছে, এতদিন যাবৎ ফোনে তো কথাবার্তা হচ্ছে, লোকটা যেহেতু চলে যাবে তাহলে দেখা করি। তো আমি আমার খালতো বোনকে বললাম যে চল, ওই লোকটা হচ্ছে দেখা করবে, চল আমরা দুজন দেখা করে আসি। তো গেলাম, ও আর আমি দেখা করতে। ও তখন ভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, বাট আমি ভর্তি হই নাই, ওই বছরটা আমার গ্যাপ ছিল ওই সময়টাতেই। তখন ওর সাথে আমি ওখানে ওর লোকের সাথে দেখা করতে গেলাম। যাওয়ার পরে রেস্টুরেন্টে গিয়ে দেখলাম যে সে তো দেখতে অনেক বেশি সুদর্শন। ফোনে ছবি দেখছি, তার চেয়েও তাকে সামনাসামনি দেখে অনেক ভালো লাগলো আমার কাছে। এবং সে মানে সব দিকে পারফেক্ট, শিক্ষিত, হাইট ভালো, সব কিছুতেই একদম পারফেক্ট। তার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লাতে, এবং তারাও ঢাকাতে থাকে। তার বাবার ব্যবসা বাণিজ্য সব কিছু ঢাকায় বাড়ি ঘর আছে, কিন্তু তাদের বাড়িটা হচ্ছে কুমিল্লাতে। তো এরকম সে আমাকে সব কিছু জানাইলো তার ফ্যামিলি সম্বন্ধে। তারা 3 ভাই 1 বোন।
সব কিছু বললো, শুনলাম। শোনার পরে কথাবার্তা বলার পরে অনেকক্ষণ সে বললো আমি তো চলে যাচ্ছি। তো সে আমাকে প্রপোজ করলো এবং একদম ফুল টুল দিয়ে সুন্দর করে প্রপোজ করার পরে আমারও তাকে দেখে ভালোই লাগছে। আর মোটামুটি 1.5 বছরের মতো হচ্ছে তার সাথে আমার, 1.5-2 বছরের কাছাকাছি একটা সম্পর্ক। সেখান থেকে চিনি, মানে ফোনে কথা হয়, ততটুকুই চিনি। তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, দেখি, এতদিন তো হয়ে গেল বয়স, সেই বয়সে এখনও প্রেম যখন করি না, একটা প্রেম করে দেখি এরকম। তারপরে তার প্রপোজালটা আমি অ্যাকসেপ্ট করলাম যে আচ্ছা ঠিক আছে। তো এতদিন পর্যন্ত জাস্ট বন্ধু হিসেবে কথা বলছি। তারপরে সে দেশের বাইরে চলে গেল, আমি হচ্ছে দেশেই থেকে গেলাম। এরপরে আমি 2020 সালে চলে আসলো, করোনা টরোনা সব কিছু শেষ হলো। এর মাঝে করোনার মধ্যে আমি ভিডিও বানাইতেছি, আমার মোটামুটি ভালো একটা আর্নিং আসতেছে ফেসবুক থেকে, এবং খুব মানে মোটামুটি একটা ভাইরাল পপুলার একটা ফেস আমি হয়ে গেলাম এতদিনে। সবাই আমাকে এখন চেনে। বাইরে গেলে ডেকে ডেকে ও জিজ্ঞেস করে যে আপু তুমি ওইটা না, তোমার ভিডিও দেখছি, এটা সেটা খুব ভালো লাগে। মানে এই জিনিসগুলো খুব ফ্লেক্স করতেছি যে ওয়াও, আমি লাইক সেলিব্রিটি, এরকম একটা ফিল আসতেছে। যাই হোক, তো ততদিনে ও কখনো আমাকে বলে নাই যে তুমি ভিডিও কেন করতেছো বা কী আসো, এই বিষয়ে ও এনজয় করতো। ও সবাইকে দেখাইতো যে ওর গার্লফ্রেন্ড, আর ও এত পরিমাণে কেয়ারিং ছিল। আমার লাইফে আমি কোনো ছেলেকে দেখি নাই যে মেয়েদের প্রতি এতটা কেয়ার থাকে। তানভীরের যতটা কেয়ার ছিল, সে, আমি ভুলে যেতাম, বাট সে আমাকে আমি দুপুরে খেয়েছে কিনা জিজ্ঞেস করতে ভুলতো না। মানে প্রত্যেকটা জিনিসের, আমি যদি বলতাম যে জিনিসটা অমুক দিন করতে হবে, এটা তার মনে থাকতো। সে আমাকে ফোন করে বলতো তুমি না এটা করবা, করছিলা। এই ধরনের একটা সম্পর্ক ছিল। তো তার পক্ষ থেকে সবসময় সম্পর্কটা এরকম ছিল যে আমরা বিয়ে করে ফেলবো, আমি দেশে আসলে আমরা বিয়ে করে ফেলবো। আমি কখনো বিয়ের কথা বলি না, যেটা সত্যি কথা। আমি সবসময় যাচ্ছি ঠিক আছে, একটা রিলেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখি ফ্যামিলিগতভাবে যদি হয়ে যায় তাহলে বিয়েটা হয়ে যাবে, এরকম। খুব বেশি ভালোবেসে একদম তার জন্য মরে যাচ্ছে এরকম ছিল না ব্যাপারটা। তাকে দেখতে ভালো লাগছে, বাট আর তার কথাবার্তা, তার কেয়ারিং মনে হয়েছে যে না ঠিক আছে, যদি ফ্যামিলির মাধ্যমে বিয়েটা হয় তাহলে ভালো একটা জীবনসঙ্গী পাবো, এরকম। এভাবে চললো। তো আমি 2021 গিয়ে আমি ভার্সিটিতে ভর্তি হইলাম। সে হচ্ছে চলে গেল 2019-এই চলে গেল। 2021 তার হচ্ছে হ্যাপাটাইটিস বি এর প্রবলেম হয়ে গেল, এবং সেখানে সে প্রচুর অসুস্থ। তো তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ফ্যামিলির খুবই ভালো ছিল। তার দেশের বাইরে যাওয়ার কোনো মানে প্রয়োজনই ছিল না। তার বাবার ব্যবসা আছে, তার বড় ভাইয়ের আলাদা ব্যবসা আছে, তার ছোট বোন পড়াশোনা করতেছে, আর সে তো তার সবসময় ইচ্ছা ছিল সে ইউরোপে সেটেল হবে, এরকম চিন্তা ভাবনা ছিল। বাট সে এত পরিমাণে অসুস্থ হয়ে যায়, তো তার মা খুব কান্নাকাটি করতে থাকে, এবং তার মা তাকে বাংলাদেশে চলে আসতে বলে যে আমার চাকরির দরকার নেই, টাকা পয়সা দরকার নেই, আমার তোর অভাব নেই, আমার ছেলেকে আমি সারা জীবন বসে বসে খাওয়াবো, তুই দেশে চলে আয়, এরকম তার মা বলে। আর তখন যখন সে খুব অসুস্থ হয়ে যায়, তখন গিয়ে আমি ফিল করি যে না, লোকটাকে তো আমি ভালোবেসে ফেলেছি। কারণ তখন আমার যখন সে শুনছে যে ডাক্তার তার রিপোর্টগুলো দিছে এবং সে আমাকে ডিটেলসে সব জানাইছে, এরকম এরকম হয়েছে, এটা বলছে, তখন আমার খুব টেনশন হচ্ছিল, খুব খারাপ লাগছিল। আমি রাত ভর্তি ঘুমাইতে পারি না, কান্না করতাম, তাহাজ্জুদ নামাজ পড়তাম উঠে। যেখানে আমি 5 ওয়াক্ত নামাজ আমার ঠিক মতো এরকমভাবে পড়া হইতো না, সেই জায়গায় আমি 5 ওয়াক্ত নামাজ পড়তাম, কান্নাকাটি করে তার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ তাকে সুস্থ করে দাও, সুস্থ সালামত মতো দেশে নিয়ে আসো, এরকম। তো তখন আমি ফিল করলাম না না, এই লোকটাকে আমি ভীষণ ভালোবাসি এবং এই লোকটাকে আমার জীবনে চাই। তো এভাবে চলতেছে। আমি হচ্ছে বিবিএতে ভর্তি হইলাম, কারণ আমার মায়ের ইচ্ছা ছিল আমি ডাক্তার হব। বাট আমার ওই যে একটু মোড়টা ঘুরে গেছে না জীবনের, যে ফেসবুকে সেখান থেকে কাঁচা টাকার মুখ দেখে ফেলছি, টাকা কামাই করতেছি, পাশাপাশি হচ্ছে সবাই চিনতেছে, ওইখানে আবার এত পড়াশোনা করতে পারবো না, এখন আমাকে ফেসবুকিংটা করতে হবে, এটা ছিল আমার চিন্তা ভাবনা। যাই হোক, মানুষ অল্পতে বেশি কিছু পেয়ে গেলে যা হয় আর কি। তো তখন যে মাকে বললাম যে না, আমি করতে পারবো না, আমি বিবিএটা করি। তো এভাবে চললো। ওর সাথে আমার প্রায় 2.5 বছর, 3 বছর, 3.5 বছরের মতো হবে আমাদের কথাবার্তা, প্রেম সব কিছু নিয়ে। 2021 সালে ও চলে আসলো দেশে। দেশে আসার পর থেকে, দেশে এসেই ও আমাকে বলতেছে যে তুমি হচ্ছে এরকমভাবে আর ক্যামেরার সামনে এসে ভিডিও বানাইও না। তো কেন ক্যামেরার সামনে এসে ভিডিও বানাবো না? আমি তো ভিডিও বানাচ্ছি গত 2 বছর 3 বছর যাবত, এইভাবেই চলতেছে। তো এটা নিয়ে তার সাথে আমার খুব ঝগড়া। কিন্তু এখন তো আমার ভেতরে কিন্তু ফিলিংসটা চলে আসছে যে আমি তাকে ভালোবাসি। এখন সে যেটা বলে তার কাছে আমি কাবু হয়ে গেছি, যে সে যেটা বলে এটা করবো না, তেরামি করবো, এটা আর আমি পারতেছি না। তো বললাম যে আচ্ছা ঠিক আছে। তো আমার খুব লম্বা লম্বা চুল, সে বললো চুল টুল ছেড়ে এরকমভাবে আসো, তুমি হচ্ছে জিন্স টপস পরো, এগুলো কিভাবে আমি হচ্ছে আমার ফ্যামিলির সামনে প্রেজেন্ট করব যে দেখো আমি এই মেয়েটাকে ভালোবাসি, এই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। তো তার বাবা মা হজ করে আসছে, তো তারা এটা ভালোভাবে নিবে না। সে আমাকে এরকম বোঝানোর পরে আমি বলি যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আর কোনো ওয়েস্টার্ন ড্রেসে আসবো না ভিডিওতে, আমি 3 পিস পরবো, আমি হিজাব করব, বাট আসবো। তো প্রথমে সে এটা মেনে নিল। মেনে নেওয়ার পরে আমাদের
5-6 মাস আমি হিজাব পরে তারপরে ভিডিও বানালাম। মানুষ অনেকভাবে ট্রোল করলো, এটা ওটা জিজ্ঞেস করলো। তো যাই হোক, এভাবে হচ্ছে 5-6 মাস ভিডিও বানানোর পরে সে ততদিনে তার ফ্যামিলিকে সে আমার ছবি দেখাইছে, আমাকে নিয়ে গিয়ে তার মার সাথে দেখা করাইছে। তারা সবাই পছন্দ করছে। আমার মা ঢাকায় আসছে, ফ্যামিলিগতভাবে আমাদের কথাবার্তা হয়েছে যে আমাদের বিয়েটা হবে। এখন যখন ফ্যামিলিগতভাবে সবাই বসছে, বিয়েটা হবে, আমার শাশুড়ি আমার জন্য অনেক কেনাকাটা করে নিয়ে আসছে এবং সবার সাথে তার খুবই ভালো ব্যবহার, সব কিছু আমার ভীষণ ভালো লাগছে। ফোন করে খোঁজ খবর নেওয়া, আমার মাকে খুব দেখলাম প্রায়োরিটি দিচ্ছে, এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগছে যে না, তাহলে তার ফ্যামিলিও ভালো, আমার বিয়েটা করতে পারবো। এখন 2021-এর শেষের দিকে সে আমাকে বলতেছে যে দেখো, এখন ফ্যামিলিগতভাবে তো আমাদের রিলেশন হয়ে গেছে, সবাই জেনে গেছে আমাদের বিষয়টা, এখন তুমি হচ্ছে ভিডিও করাটা ছেড়ে দাও। মানে ভিডিও করাটা ছেড়ে দাও কেমন কথা একটা জিনিস। আর যারা ভিডিও বানায় তারা বলতে পারবে, এটা কিন্তু একটা খুব একটা মায়ার জায়গা তৈরি হয়ে যায়। ভিউ হোক না হোক, বাট ভিডিও না বানালে ভাল লাগবে না। তো সেখান থেকে সে আমাকে বলতেছে যে আমি যাতে পুরো মানে আমার যতগুলো চ্যানেল আছে, পেজ আছে, যেখানে যা আছে আমি সব একদম ক্লোজ করে দেবো, কিচ্ছু থাকবে না, অনলাইনে আমার কোনো ছবি থাকবে না, এরকম কিছু একটা। তো আমি বললাম অসম্ভব, এটা কী করে হয়? তো আমার মা কখনো এই বিষয়টা ভালোভাবে দেখতো না, আমি যে অনলাইনে কাজ করি এই জিনিসটা আমার মার একদমই ভালো লাগতো না, যে তুমি হচ্ছে কেন ভিডিও বানাইতে হবে, তোমার কত জব আছে। আমার মার কাছে এটা ছিল যে এটা ওইরকম কোনো কাজ না, ভালো কিছু না এরকম। যাই হোক, তো সেখান থেকে ও এরকম বলতে থাকলো, তো আমার সাথে কথা বলে না। এদিকে ফ্যামিলি জেনে গেছে বিয়ের কথা, তো মাকে বললাম, মা বলল যে মা, মেয়েদের জীবনে বিয়েটাই আসল, এত সুন্দর ফ্যামিলি, সবাই তোমাকে পছন্দ করছে, এত ভালোবাসে, ও তোমাকে খুব ভালো রাখবে, এটা দিয়ে কী করবা, টাকা দিয়ে কি হবে, ওদের তো টাকা পয়সা আছে, ও তোমাকে যথেষ্ট টাকা পয়সা দিয়ে রাখতে পারবে, তুমি ছেড়ে দাও সব কিছু, এগুলোর কোনো দরকার নেই, এগুলো জীবন না। তো আমাকে সবাই মিলে বোঝাইলো। ইভেন আমার যে খালাতো বোনটা, ও সবসময় আমার ফ্রেন্ডের মতো আমার পাশে ছিল, ও আমাকে বললো যে না ভাইয়া তো তোকে খুব ভালোবাসে, তো ভালোই হবে সব কিছু, তুই ছেড়ে দে। তো সবার কথায় এসে আমিও চিন্তা করলাম যে একটা মানুষকে এতদিন যাবৎ ভালোবাসতেছি, তার ফ্যামিলি যেখানে আমাকে অ্যাকসেপ্ট করে নিছে, আর এই ভিডিওর ক্যারিয়ারের জন্য তো আমি এটা ছাড়তে পারি না, তাকে হারাবার মতো এত সাহস আমার ছিল না। তো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আমার সবগুলো পেজ চ্যানেল সব কিছু বাদ দিয়ে দিলাম, একদম অনলাইন থেকে একদম দূরে সরে গেলাম। এরপরে আমার বিয়ে হয়ে গেল 2022-এর ফেব্রুয়ারি মাসে। তো 2022-এর ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়ে গেল, শ্বশুরবাড়ি গেলাম, খুবই সুন্দর জীবন, সবাই এত আদর যত্ন ভালোবাসা, স্বামীর এত কেয়ারিং, সব কিছু খুব সুন্দর চলছে। আমার বিয়ের ঠিক 7-8 মাসের মাথায় আমি একটা জিনিস দেখলাম, ওর যে একটা চাচাতো বোন, আমার হাজব্যান্ডের চাচাতো বোন, মানে আমার চাচি শাশুড়ির মেয়ে, ওর সাথে আমার হাজব্যান্ডের খুবই মানে ঘনিষ্ঠতার একটা সম্পর্ক, খুব ওদের দুজনের ক্লোজ একটা সম্পর্ক। তো কেমন জানি মানে গায়ে পড়া কথাবার্তা বলা, খুব হাসাহাসি করা, হাহাহি করা, এগুলো আমার কাছে একদম ভালো লাগলো না। তো আমি আমার হাজব্যান্ডকে এগুলো নিয়ে বলতাম যে তুমি ওর সাথে এভাবে কথা বলো কেন, হ্যান ত্যান। তো বলতো তুমি এমনিতেই হিংসা করো, তুমি এত পজেসিভ হইলে কীভাবে হবে, আমি কি কারোর সাথে কথা বলবো না, মিশবো না। তো ওইখান থেকেই মূলত আমাদের দুইজনের ঝগড়ার শুরুটা। তো সে দেখতে যেহেতু ভীষণ সুদর্শন ছিল, বললাম সবাই হচ্ছে তাকে পছন্দ করতো, এরকম একটা সেদে সেদে মেয়েরা কথা বলতো। এভাবে হচ্ছে চললো। বিয়ের 1 বছরের মাথায় আমি কনসিভ করলাম। তো 2023 সালে আমি প্রেগনেন্ট। আমার প্রেগনেন্সির সময়টাতে আমি দেখলাম কেমন যেন যেই লোকটা আমার এত এত কেয়ার করতো নর্মালি ফোনের মধ্যে, এখন আমার একটা প্রেগনেন্সি পিরিয়ড চলতেছে, অথচ এই লোকটার আমার প্রতি কোনো কেয়ারিং নেই। সে না আছে কোনো কেয়ার, না আছে কোনো যত্ন, কিচ্ছু না, সে আমার কোনো কিছুই করতেছে না, বাট তার কোনো খবর নেই এরকম। আমি অসুস্থ হয়ে শুয়ে আছি, সে এসে পাশে ঘুমাচ্ছে, তার আমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তো এরকম করতে করতে 2022 সাল চলে গেল, 2023 সাল চলে গেল। আমার 2022-এ আমি হচ্ছে কনসিভ করছি, 2023-এ আমার নভেম্বর মাসে আমার বেবি হইল, 2022-এর অক্টোবর মাসে আমার বেবি হইল। হওয়ার পরে আমার হাজব্যান্ডের মনে হইলো কি যে ও আমার কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, এই জিনিসগুলো আমি ফিল করতেছিলাম, যে ওর যে কেয়ারিংয়ের বিষয়টা, ওর আমাকে ভালোবাসা, আদর যত্ন করা, এগুলো তো নাই। ও যেন আমাকে পারলে আমার সাথে কথাও বলে না, এরকম একটা ব্যবহার। আর ওর ফ্যামিলি থেকে ব্যাপারটা এরকম হয়ে গেল, তাদের তো আমাকে খুবই ভালোবেসে বিয়ে করায় নিয়ে গেল, বাট নিয়ে যাওয়ার পরে আমার হাজব্যান্ড কিন্তু কোনো কাজ করে না। আমার শ্বশুরের নিজের বাড়ি আছে ঢাকাতেই, ওনারা নিজের বাড়িতেই থাকে। তারপরে হচ্ছে ওনার নিজস্ব ব্যবসা আছে। আমার বড় ভাসুর যে, উনি আলাদা ব্যবসা করেন, আলাদা বাড়িতে থাকেন ওনার বউকে নিয়ে। কিন্তু আমার হাজব্যান্ড কোনো কাজ করে না, ও যে বিদেশ থেকে আসার পরে আর কোনো কাজ কাম করে নাই, কিছুই করে নাই। তো
ওকে বারবার বলা হচ্ছিল যে আমি বলতাম যে একটা বিজনেস করো, বা তুমি এত ভালো রেজাল্ট করছো, তুমি একটা চাকরি করো। তো সে আচ্ছা করবো হ্যান ত্যান এরকম করতে করতে ভীষণ খারাপ অবস্থা। তো একটা সময় দেখলাম যে জিনিসটা এত ঘোলাটে হয়ে গেছে। তার ছিল সবসময় একটা ফোন। 2024 সালে হঠাৎ করে আমি দেখলাম তার 2টা ফোন। তার কাছে আর একটা ফোন আছে, এটা আমি এতদিন জানিই নাই, কারণ আমার প্রেগনেন্সির সময়টাতে আমি খুব অসুস্থ থাকতাম। আমি বারবার খালাদের বাড়িতে চলে যেতাম। একটা রিল্যাক্সের ব্যাপার আছে, যেখানে গেলে ভালো লাগে। আমার শাশুড়ি বলতো যে ঠিক আছে তুমি যাও, ওখানে গেলে ভালো লাগলে ওখানেই থেকে আসো। মা আসতো প্রতি মাসে, ওখানে গিয়ে 1 সপ্তাহ 10 দিন থাকতাম। এটা নিয়ে কেউ কিছু বলতো না ওইরকমভাবে। অথচ আমার শ্বশুর শাশুড়ির ব্যবহারটা পরিবর্তন হয়ে গেল। তারা ভাবছিল যে মন মতো মেয়েকে যদি বিয়ে করাই দেয়, ছেলে আবার হয়তো ব্যবসা বাণিজ্য করবে, দেশে থাকবে, ভালো হবে। কিন্তু সে দেশে থাকতে চাচ্ছিল না। আমার হাজব্যান্ড হচ্ছে আবার দেশের বাইরে চলে যাবে। সে দেশে আসছে, সুস্থ হয়েছে, সে দেশের বাইরে আবার চলে যাবে। তো তার ফ্যামিলির আমি যে আর্ন করতাম, আমার অ্যাকাউন্টে আমার যথেষ্ট পরিমাণ টাকা ছিল। আমার একটা ওইরকম চিন্তা ভাবনা ছিল যে নিজেরও তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, ওটা থাক, যখন বড় কোনো বিপদ আপদ হবে তখন আমি উঠাবো। তো 2024 সালে আমি তার কাছে 2টা ফোন দেখার পরে জিজ্ঞেস করলাম যে তুমি 2টা ফোন কেন ইউজ করতেছো, বলে না। একদিন তার অন্য একটা ফোনে দেখলাম একটা মেয়ে ফোন করলো। আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম আপনি কে, সে বললো সে নাকি তার গার্লফ্রেন্ড। তো সেটা নিয়ে ভীষণ ঝগড়াঝাটি। এরপরে আমার হাজব্যান্ড ফাট করে কেমন যেন পরিবর্তন হয়ে গেল, আবার আগের মতো হয়ে গেল। সে প্রথমে আমার সাথে যেরকম ছিল, খুব কেয়ার করা, যত্ন করা, 2024 সালে খুব যত্ন করতেছে আমাকে। মানে সারাদিন তো আমি ভাবলাম যে ঠিক আছে, মনে হয় সব কিছু ঠিক হয়ে গেছে, কারণ এটা তো আমার জন্য নতুন নেই। লোকটা তো আমাকে এরকমই ভালোবাসতো, হয়তো বাচ্চাটা ছোট ছিল এই জন্য তার ভালো লাগতো না। তো এরকম করতে করতে সে আমাকে বলতেছে যে দেখো আমি হচ্ছে মালয়েশিয়া যেতে চাই। আমি বললাম তুমি এত বড় একটা রাষ্ট্র থেকে আসছো, তুমি হচ্ছে মালয়েশিয়া কেন যাবা? তখন বলতেছে যে না, আমার ফ্রেন্ডরা থাকে ওখানে, মালয়েশিয়া যায়, এখানে তো আমি জাস্ট তোমার খরচের টাকাটা দেবো, বাবা মাকে তো আমার তত টাকা পয়সা দেওয়ার কিছু নাই, আমি হচ্ছে জাস্ট আমার শান্তি যেখানে লাগবে সেখানে থাকতে চাই। তো আমিও ভাবলাম যে ঠিক আছে, বাসায় এখানে সারাদিন ঘুরে ঘাড়ে আড্ডা দেয় বন্ধুদের সাথে, এর চেয়ে ভালো তো যদি মালয়েশিয়া গিয়েও থাকে, মাসে যদি 1 লাখ টাকাও ইনকাম করে, ইটস এনাফ, এরকম আমার কাছে মনে হইলো। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বলতেছে যে আমি কিভাবে হচ্ছে মা বাবার কাছে চাইবো, এর আগে এতগুলো টাকা নষ্ট করে আসলাম, এখন তুমি, আমার বাবার কথা বলতেছে, তুমি দেখো আমার বাবার কাছ থেকে অ্যারেঞ্জ করে আমাকে কিছু টাকা অ্যারেঞ্জ করে দাও, আমি মালয়েশিয়া চলে যাই। তো আমি বললাম যে কয় টাকা লাগে মালয়েশিয়া যেতে? সে আমাকে বললো 6-7 লাখ টাকার মতো লাগবে। আমি তো আর এগুলো জানি না, বিদেশ যেতে কত টাকা লাগে বা কী আসল বিষয়। তখন আমি বললাম যে কয় টাকা আমার কাছে আছে, আমার অ্যাকাউন্টে এর চেয়ে বেশি টাকা আছে, আমি তোমাকে টাকাটা দিচ্ছি, তুমি যাও। তো সে আমার সাথে মানে অমায়িক ব্যবহার, এত ভালোবাসতেছে আমাকে, আমি একদম সব ভুলে গেলাম দুনিয়াদারি। তাকে সুন্দর করে টাকা উঠায় এনে একদম 6.5 লক্ষ টাকা তাকে দিলাম। দেওয়ার পরে সে মালয়েশিয়াতে চলে গেল। 2024 সালের সেপ্টেম্বর মাসে সে চলে গেল মালয়েশিয়ায় চলে গেল। আমি এখানে বাড়িতে থাকতেছি। তো মালয়েশিয়া গিয়ে প্রথম 15-20 দিন, 1 মাসের মতো ভালো ভালো কথা ফাট করেই তার কোনো খোঁজখবর নেই। 15-20 দিন, 1 মাস হয়ে গেছে, কোনো ফোন নাই, খোঁজখবর নেই। আমার শাশুড়ি আমাকে গালাগালি করতেছে, আমি কেন হচ্ছে তার ছেলেকে বিদেশ পাঠাইতে টাকা দিলাম, কেন পাঠাইলাম? সে তার ছেলে তার সামনে থাকতো, এখন কি করতেছে, কোথায় আছে তার অসুস্থ ছেলেটা? এদিক দিয়ে তারা টর্চার করতেছে, ওই দিক দিয়ে ওই লোক ফোন বন্ধ করে রাখছে। তো এরকম তাকে পাচ্ছি না খুঁজে, এরকম না পাইতে হঠাৎ করে একদিন সে ফোন দিছে। ফোন দেওয়ার পরে মানে তারা উল্টাপাল্টা কথা, তেরা বেকা কথা। তো আমি রাগারাগি করতেছে, তুমি কেন হচ্ছে এতদিন ফোন দিলে না, কোথায় ছিলে, হ্যান তেন। তখন সে বলে যে আমার খুশি, ফোন দিলে দিব, না দিলে নাই, তোকে বলতে হবে সব কিছু। মানে আমার সাথে বাজে ব্যবহার। তো ওই দিন থেকে শুরু হইলো ফোনের মধ্যে জাস্ট ঝগড়া করা। এরকম সে 2025 সালে সে মালয়েশিয়াতে তখন থাকে 5-6 মাসের মতো হবে। ওই সময়টাতে একদিন আমাদের বাসায় আমাকে ওর যে একটা ফ্রেন্ড আছে সে আসলো, এসে বললো যে ভাবি আপনার জন্য এটা, এসে আমাকে ডিভোর্স পেপার দিয়ে গেল। ও আমাকে ডিভোর্স দিয়ে রেখে তারপরে চলে গেছে মালয়েশিয়াতে। তো আমি হচ্ছে এটা কেমন কথা, ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে, কথা নেই বার্তা নেই। তখন তাকে আমি ফোন দিলাম, রাগারাগি করতেছি। তখন সে আমাকে বললো যে সে আমার সাথে কখনোই থাকতে চাইতো না, এখন দেশে থাকলে তার বাবা মা তাকে বাধ্য করবে আমার সাথে থাকতে, যেহেতু তো আমার একটা মেয়ে হয়ে গেছে। সে মেয়ের দায়িত্ব নিবে, মেয়ের টাকা পয়সা সব কিছু দিবে, কিন্তু সে আমার সাথে আর থাকতে পারতেছে না। আমি একটা নষ্টা মেয়ে, আমি অনলাইনে ভিডিও বানাইছি, 12 বেটারা আমার চেহারা দেখছে, আমার সাথে তার ঘেন্না হয়ে থাকতে, নানান নোংরা কথাবার্তা বলে তখন সে আমাকে হচ্ছে ডিভোর্স পেপার দিয়ে দিল। তারপরে এখন সে রয়েছে দেশের বাইরে। আমি তারপরও কোর্টে গেলাম। তো এভাবে তার বাবা মা আসলো সেখানে, তারা বলল যে হ্যাঁ আমরা হচ্ছে আমাদের ছেলের বউকে রাখতে চাই বাড়িতে, ওকে আমরা আমাদের বাড়িতেই থাক। বাট কেন জানি বিষয়টা আমার আত্মসম্মানে লাগলো।
যে আমি তো আমার পড়াশোনা ছেড়ে দিছি, আমার ক্যারিয়ার ছেড়ে দিছি, সব কিছু ছেড়ে দিছি তার জন্য, জাস্ট তাকে ভালোবেসে। সেখান থেকে সে এখন আমাকে ছেড়ে দিল। তো আমি বললাম যে না, ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করে নেব। আপনার ছেলে যেহেতু আমাকে ছেড়ে দিছে, তার আমাকে ভালো লাগে না, আমি জোর করে তার সাথে থাকতে চাই না। পরে আপোষের মধ্যে তার বাবা মা হচ্ছে আমার যেই কাবিনের টাকাটা আমাকে দিয়ে দিল এবং আমি তার ছেলেকে ডিভোর্স দিয়ে দিলাম। ওখানে ওই সংসার আমার ওখানেই শেষ হয়ে গেল এবং 2025 সালে আমি আমার মেয়েটা নিয়ে চলে গেলাম গ্রামে। মা বাবার কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে তখনও আমার মা আমাকে প্রথম দোষী দিল যে আমি যদি আমার অনলাইন কোনো ক্যারিয়ার না থাকতো বা ফেসবুকে ভিডিও না বানাইতাম, এই ধরনের মেয়ে না হইতাম, তাহলে আমার হাজব্যান্ড হচ্ছে আমাকে ছেড়ে যাইতো না। এটা হলো আমার মায়ের প্রথম কথা। তো বা আমি তো আসলাম, প্রথমে এসে তো 2-4-5 মাস পর্যন্ত আমি জাস্ট মেরেছিলাম যে আমার সাথে এটা কী হচ্ছে বা কী হইলো, কেন হইলো, এগুলো চিন্তা করতে করতে অস্থির হয়ে গেলাম। একটা সময় আমি ভাবলাম যে না, 2025-এর অক্টোবর-নভেম্বরের দিকে আমার মনে হলো যে এইভাবে থাকলে তো জীবন চলবে না। মেয়েটা আছে, আমি আসি, নতুন করে আবার ফেসবুকে একটা চ্যানেল খুললাম। একটু একটু করে ফেস না দেখায় শুরু করলাম ভিডিও বানানো, যে ঠিক আছে এখন আমি আর ক্যামেরার সামনে আসবো না, বাট আমি অনলাইনে কাজ করব। আমাকে তো কিছু করতে হবে, আমি তো আমার পড়াশোনাটা কমপ্লিট করতে পারি না। বাবার কাছে এখন আমি একটা উটকো ঝামেলা ছাড়া আর কিছুই না, যেহেতু আমার ছোটো বোন আছে, ওকে বিয়ে দিতে হবে, ভাই পড়াশোনা করতেছে, সেখান থেকে আমি হচ্ছে এখন মেয়ে নিয়ে তাদের ঘাড়ের উপরে চলে আসছে। তো আমার মেয়ের খরচ বাবদ প্রতি মাসে 5,000 টাকা ওর দাদা দাদি পাঠাইতো। এবং এভাবেই হচ্ছে আমি আবার নতুন করে একটা পেজ খুললাম, শুরু করলাম যে দেখি কি হয়। তো ফেস না দেখায় এই ভিডিও বানানো শুরু করলাম। সেখান থেকে 2026-এর মার্চ মাসে আমি নতুন করে চ্যানেলে মনিটাইজেশন পেলাম। এখন সব কিছু আমার চলতেছে, মোটামুটি মেয়েকে নিয়ে আসি, ভালো আসি। ওর খরচের টাকাটা ওর দাদা বাড়ি থেকে এখনও আসে। আমি আমার মতো আবার পড়াশোনাটা কন্টিনিউ করলাম। সব কিছু এখন আবার নতুন করে শুরু করছি। এখন ভালো আছি, খুবই ভালো আছি বলা যায়। তবে বাবা মার কাছে যে বোঝা হয়ে গেছি সেটা বুঝতেছি। এখনও আমার সেই চাচাতো ভাই, ও বিয়ে করে নাই, ও প্রায়ই বলে ওকে বিয়ে করার জন্য, কিন্তু আমি ওকে তো বিয়ে করব না। তো এভাবেই সব কিছু চলতেছে জীবন এখন পর্যন্ত। তবে সব কিছুর মাঝে আমি ওকে এখন পর্যন্ত ভুলতে পারি না। আমার মনে হয় আমি ওকে এখনও ভালোবাসি এবং আমার নিজের চেয়ে মনে হয় ওকেই বেশি ভালোবাসি। ও যদি এখন এসে একটা বার বলে, আমি বেহায়ার মতো ওকে ফোন করি, আত্মসম্মান দেখে চলে আসছি, বাট ওর সাথে হচ্ছে কথা না বলে থাকতে পারি না। ওকে ফোন করি, ফোন করলে ও 2-একটা কথা বলে, মাঝে মাঝে বলেও না, ফোন কেটে দেয়। তো এভাবেই চলতেছে জীবন, আছি কোনো রকম। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আমার এক্স হাজব্যান্ডকে ভুলে যেতে পারি। এটা আমার সবার কাছে অবশ্যই আকুতি থাকবে। তো এটাই ছিল আপুর গল্পটা। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপুর উদ্দেশ্যে কিছু বলার থাকলে সেটা কমেন্টে অবশ্যই বলে যাবেন। আর আমার কেন বলছে এই গল্পটা আমি জানি না, আমার কাছে ভীষণ ভালো লাগলো যে একটা মেয়ে কতটা ভালোবাসছে ছেলেটাকে, তার জীবনের সব কিছু ছেড়ে দিছে বিয়ের জন্য, সুন্দর একটা সংসারের জন্য। বেলা শেষে সেই ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিল। আল্লাহ হেদায়েত দান করুক সবাইকে, আপুরকে এবং আপুর মেয়েকে খুব ভালো রাখুক আল্লাহ, সেই দোয়া করি। তো আপনারা কেমন আছেন সবাই? অনেক তো হলো ভিডিও টিডিও দিতে পারলাম না অনেক দিন, এই তো একটু ঘুরতে গিয়েছিলাম। বাসায় এসে তো আমি পুরাই অবাক, মেসেঞ্জারের অবস্থা এত এত খারাপ, সবাই আপু ভিডিও দাও না কেন, ভিডিও দাও না কেন। যাই হোক, আজকে থেকে আশা করব রেগুলার হতে পারবো। তো আজকের জন্য এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।